বিএনপি নতুন দলের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ গিয়েছেন, রুহুল কবির রিজভী থেকে শুরু করে শহীদুদ্দিন চৌধুরী অনেকেই গিয়েছেন, তারা সেখানে শুভকামনা জানিয়েছেন, সেটা যেরকম সত্যি। পাশাপাশি আমরা দেখছি যে বিএনপির সঙ্গে নাগরিক কমিটি যেটি ছিল, যেখান থেকে এই দলটি বর্ধিত আকারে আসলো, নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন, তাদের নির্বাচনের সময়সীমা নিয়ে একটা স্পষ্ট বিরোধ আমরা দেখি কথাবার্তায়, এবং এটা এখন খোদ তারেক রহমান সাহেবও বলছেন। ফলে আপা যা যা সংকট এখন চলছে, আমাকে একটু আগে একটা রিপোর্ট দেওয়া হলো যে আমাদের মহিলা পরিষদ বলছে ফেব্রুয়ারিতে 189 নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার, এর মধ্যে 48 জন ধর্ষণের শিকার, দলবদ্ধ ধর্ষণের শিকার 11 জন, একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এবং আমি জানি এই সংকট নিয়েও যদি বিএনপি কারোর সঙ্গে কথা বলা হয়, আপনারা বলবেন যে এটা দ্রুততম সময় একটা নির্বাচন দিলেই হয়তো এই সংকটটা কমে যাবে। নির্বাচন নিয়ে বিএনপি কারো কারো ভাষায় কোটান কোটা এত উতলা কেন? প্রথমত আপনার প্রশ্নের দুটো অংশ, আমি প্রথম অংশ দিয়ে শুরু করি। আমাদের বহুল প্রত্যাশিত, বহুল প্রতীক্ষিত তরুণদের রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করেছে 28 তারিখে। আমরা সব অর্থেই তাদের সাধুবাদ জানাই। সময়ের সাথে সাথে তরুণদের উঠে আসাটা খুব জরুরি গুণগত পরিবর্তনের জন্য। এবং সত্যি কথা, আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের রাজনীতি করতে হয়েছে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট এবং রাজনীতিকরণে একেবারে সিদ্ধ একটা দলের সাথে। ঠিক আছে, এইখানে আমরা একটা রেগুলার পলিটিক্যাল প্র্যাকটিস এবং তরুণদের মাধ্যমে সেটা আসলে এটা অত্যন্ত সাধুবাদের বিষয়। একটা দেশ কিন্তু ভাইয়া এককভাবে কোনো দলের পক্ষেই গড়ে তোলা সম্ভব নয়, এটা একটা সমন্বিত কাজ। এবং সেইখানে একটা সরকারের দায়িত্বে যেই দল থাকেন, বিরোধে যারা থাকেন, তাদের প্রত্যেকের দায়িত্ব। এবং এইটা দুটো দলে ভাগ হয়ে যাওয়াটা খুব আনহেলদি একটা কালচার। সেই পার্সপেক্টিভে এই তরুণদের যোগ্যতা, তাদের হিস্ট্রি, এই 24 থেকে 24-এর তাদের যে জার্নি, তাদের সব কিছুই সমৃদ্ধ করবে, এটা আমরা প্রত্যাশা করি। কোন পয়েন্টে বিএনপি নির্বাচনের কথাটা বলে, আপনার জবাবদিহিতা হবে প্রয়োজন তো, যে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনার যে অংশগুলো আছে, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন হচ্ছে আপনার কি টুল, যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্রটা পরিচালনা করছেন। ইন্টারিম গভর্নমেন্টের কাছে তারা কোনো ভাবেই জবাবদিহিতার মধ্যে আসতে চান না। ইনারা হচ্ছেন পোড় খাওয়া সেই সিস্টেম, যেই সিস্টেম আগের সরকারকে এত বড় মাফিয়া যে হয়ে উঠেছে সেই হয়ে উঠতে সাহায্য করেছে। ফলে এই সরকার যখন সবাই জানেন যে একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত এই সরকারের মেয়াদ এবং এই সরকার কোনো রাজনৈতিক দল নয়, তখন অলরেডি তাদের কিন্তু এমনিতেই গত সরকারের পরবর্তী চলে যাওয়ার পরে তাদের যে বড় একটা অংশ সিস্টেমের ভেতরে ইন্টিগ্রেটেড আছে একেবারে 3-4 লেয়ার পর্যন্ত, এদেরকে দিয়ে কাজ করাতে হলে এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য রিয়েলি টাফ এবং দে আর স্ট্রাগলিং। আমরা কিন্তু স্ট্রাগলটা দেখছি। আমরা আমাদের পয়েন্ট থেকে যতখানি সম্ভব আমরা প্রত্যেকেই চাইছি যে এটা আরও একটু সফল হোক। আপনি যেই ইয়েটা দিলেন, পরিসংখ্যানটা দিলেন, এটা একটা ভয়াবহ পরিসংখ্যান, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই সরকারকে শুধু ব্যর্থ প্রমাণ করাটা কিন্তু আসলে আমাদের জন্য কোনো শুভ কথা না। হ্যাঁ, আমাদেরকে একটা এই সরকারের সীমাবদ্ধতাগুলো আইডেন্টিফাই করে সবগুলো দল যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে আছে, তারা এক ধরনের ঐকমত্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সমস্যা। আর নির্বাচন, বিএনপি তো আজকে এই প্রথম থেকে নিয়ে আজকে তো নতুন নির্বাচনের কথা বিএনপি বলছে না। আপনার যদি মনে থাকে 2008-9-এর পর থেকে আজকে এতগুলো বছর বিএনপি তো একটা জিনিসই চেয়েছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটে জিতে তাসনুভারা আসুন, সরকার তৈরি করুন। এই ভোটে জিতে অন্য কোনো জোট আসুন, সরকার তৈরি করুন, তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি যে প্রতি সেকেন্ডে আপনার পার্শ্ববর্তী দেশ এবং দেশের ভেতরে থাকা এই ব্যাপক ফান্ড নিয়ে লুকিয়ে থাকা গত সরকারের এই যে প্রেতাত্মারা, প্রতিটা দিন প্রতিটা ঘন্টায়, আপনি এই যে এখানে যদি 189টা যেই আপনি পরিসংখ্যান বললেন, নির্মোহ যদি এগুলোর তদন্ত করার সুযোগ হয়, এখানে আপনি দেখবেন যে কতগুলো স্টেজিং আছে। কারণ এ ধরনের ঘটনাগুলো মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে। এই সরকারকে সহায়তা করার জন্যই বা প্রশাসন সামাল দেওয়ার জন্য একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। প্রয়োজন, দিতেই হবে। কারণ হচ্ছে নির্বাচনটাতে আসতেই হবে। এই যে সংস্কারগুলো কথা হচ্ছে, সংস্কারের পরে আপনি সংস্কারগুলো এটা রেটিফাই করবেন কোথায়?